উপদেষ্টা যদি ভারতে যাচ্ছেনই, তাহলে তিনি কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জিজ্ঞেস করে আসছেন না যে ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছেন? একদিকে চলছে তথাকথিত আদালতে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার তোড়জোড়, আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের শোবার ঘর যমুনার কাছেই চলছে আরেক আয়োজন। সেখানে 30 বছরের জন্য বাংলাদেশকে বিক্রির চুক্তি করা হচ্ছে। 17 নভেম্বর এই চুক্তির সময় এবং তারিখ নির্ধারণ করা হয়েছে। মানে এই দিন সকাল 10টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপিএম টার্মিনালসের সাথে চুক্তির সময় ঠিক করা হয়েছে। আওয়ামী লীগকে যদি দেখেন, আজ থেকে 55 বছর আগের 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালের যে অবস্থায় উপনীত হয়েছিল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ, আজকে সেই অবস্থাতেই পতিত হয়েছে। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। উপদেষ্টা যদি ভারতে যাচ্ছেনই, তাহলে তিনি কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জিজ্ঞেস করে আসছেন না যে ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না সাজা কার্যকর করবার জন্য? এখন অজিত দোভালকে সে প্রশ্ন খলিলুর রহমান করবেন কিনা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা যখন এ প্রশ্ন করেছিলেন, তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে সে বিষয়ে তিনি জানেন না। খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে শুধু যে সে বিষয়টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজানা তাই নয়, এমনকি তিনি ঠিক কেন একদিন এগিয়ে দুদিন আগে সম্মেলনের দুদিন আগে গিয়ে ওখানে উপস্থিত হলেন, সে প্রশ্ন ওঠা এখন খুব স্বাভাবিক। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরের দিনই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত ছুটে গেছেন। খলিলুর রহমানের অজিত দোভালের আমন্ত্রণে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বৃহস্পতিবার মানে 20 তারিখ নভেম্বরের একটা সিকিউরিটি কনক্লেভ বা আঞ্চলিক নিরাপত্তা কনক্লেভে বা বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল, এবং সেই জন্য তার ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে পৌঁছানোর কথা বা দিল্লি রওনা হওয়ার কথা ছিল বুধবার। অথচ তিনি মঙ্গলবারই 7 তাড়াতাড়ি একদিন এগিয়ে নিয়ে সফরটিকে গিয়ে উপস্থিত হয়েছেন দিল্লিতে। প্রথম আলো এই খবর জানিয়েছে। এখন কি কারণে দিল্লিতে এতটা তাড়াহুড়ো করে খলিলুর রহমানের গিয়ে উপস্থিত হওয়া, সেই প্রশ্ন করতেই হয়, কারণ ভারত এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গত প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে এই খবরটি করে আসছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যে অজিত দোভালের আমন্ত্রণে কিনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন। অজিত দোভালই বা কেন তাকে এমন একটা সময়ে, যখন ভারত আর বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই সপ্তাহখানেক আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকে সরাসরি বলেছেন যে তিনি যাতে মুখ সামলে কথা বলেন, না হলে দুদেশের সম্পর্কটা কিছুতেই ভালো রাখা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অজিত দোভাল কেন আমন্ত্রণ জানালেন, সেটা নিয়ে নানা রকম বিশ্লেষণ এবং বিস্ময় এমনকি ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করছে। কারণ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এটাও লিখছে যে ভারত সরকারের তরফে যেমন অজিত দোভাল আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমানকে, এমন কোনো কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তেমনি জানানো হয়নি যে সিকিউরিটি কনক্লেভটা বা আঞ্চলিক যে নিরাপত্তা জোটের বৈঠকে যোগ দিতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন সেই বৈঠকটির বিষয়েও। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের বিস্ময় হচ্ছে যে কিভাবে এবং কেন খলিলুর রহমান এই সময়ে দিল্লি যাচ্ছেন। আর এখন বিস্ময় তুঙ্গে গিয়ে ঠেকেছে যখন শেখ হাসিনার রায় হওয়ার পরের দিনই সফরকে একদিন এগিয়ে এনে খলিলুর রহমান বৈঠকের দুদিন আগে দিল্লি শহরে গিয়ে উপস্থিত হলেন। অজিত দোভাল এবং খলিলুর রহমানের এই কনক্লেভের বৈঠকের বা এই নিরাপত্তা জোটের বৈঠকের বাইরে একটা দ্বিপাক্ষিক বা দুজনের একটা একান্ত বৈঠক হতে পারে কিনা তা নিয়ে বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমে একটা জোর আলাপ চলছে। তার কারণ হচ্ছে, মনে রাখতে হবে, এই অজিত দোভালের সমপর্যায়ে উঠে আসবার জন্যই কিন্তু খলিলুর রহমানকে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদী আর প্রধান উপদেষ্টা ইউনূসের বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছিল।
ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নানা সূত্রে সে সময়ই জানা গিয়েছিল যে ডক্টর ইউনূস 2024-এর আগস্টে ক্ষমতায় আসার পর বহু দফায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এপ্রিল মাসে যে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছিলেন তার পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন, মানে দৌড়াদৌড়িটা এবং ভারতীয় কর্মকর্তাদের এ বিষয়ে কনভিন্স করার বা এতে রাজি করানোর মূল কাজটা। একদিকে চলছে তথাকথিত আদালতে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার তোড়জোড়, আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের শোবার ঘর যমুনার কাছেই চলছে আরেক আয়োজন। সেখানে 30 বছরের জন্য বাংলাদেশকে বিক্রির চুক্তি করা হচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ফাঁসি না দিলে যে ডক্টর ইউনূস ও তার জুলাই সন্ত্রাসের সঙ্গীদের পক্ষে এভাবে দেশ বিক্রি করে দেওয়া সম্ভব হতো না? যদি না বুঝে থাকুন, চলুন বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। 17ই নভেম্বর সকালটা একটা অদ্ভুত সকাল। একদিকে শেখ হাসিনার মামলার রায় হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। পুরো ঢাকা শহর যখন অস্থির, সারা বাংলাদেশ যখন অস্থির, সারা পৃথিবী যখন এই রায় নিয়ে বিশ্লেষণ করছে, আর দেশের ভেতর সবচেয়ে কৌশলগত দুটি বন্দর সেদিন সকালবেলা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার চুক্তি চলছে শেরাটন হোটেলে বা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ঘটনাগুলোকে আলাদা করে দেখলে সাধারণ প্রশাসনিক কার্যক্রম মনে হতে পারে, কিন্তু যখন পাশাপাশি রাখা যায় তখন একটা প্রশ্ন নিজেই মাথা তোলে, এটা কি আসলে কাকতাল নাকি খুব পরিকল্পিত সময়ে এই কাজটি করা হচ্ছে? আপনার মনে কি এই প্রশ্ন আসে না যে তাহলে কি এসব চুক্তির জন্যই শেখ হাসিনা ছিল একমাত্র বাধা? শেখ হাসিনাকে সরিয়ে, শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়ে, শেখ হাসিনার কারণেই এতদিন এরকম চুক্তি ঠেকেছিল। শেখ হাসিনাকে সরানো ছাড়া, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাড়া, ফাঁসি দেওয়া ছাড়া বাংলাদেশকে বিক্রির এ ধরনের চুক্তি সম্ভব নয়। কি মনে আসে আপনার এ ধরনের প্রশ্ন? আমার কিন্তু আসছে। এখানে মূল নাটকটা লুকিয়ে আছে লালদিয়া টার্মিনালের চুক্তির টাইমলাইনে। মাত্র 2 সপ্তাহে এমন একটি বিশাল বহু দশকের কৌশলগত চুক্তির সবকিছু শেষ করা হয়েছে, যেখানে সাধারণত মাসের পর মাস লেগে যায়। একবার খেয়াল করে দেখুন তো, 4 নভেম্বর এপিএম টার্মিনালস প্রস্তাব দিল, 5 নভেম্বর কারিগরি মূল্যায়ন হলো, 6 নভেম্বর আর্থিক মূল্যায়ন শেষ হলো, তারপর দর কষাকষি সেরে ফেলা হলো শুক্রবার আর শনিবারে। ছুটির দিনে দরপত্র বিশ্লেষণ, আর্থিক ঝুঁকি মূল্যায়ন, টার্মিনাল ডিজাইন, কনসেশন শর্ত সবকিছু 2 দিনে সেরে ফেলা যায় কিভাবে? এটা কোনো 33 বছরের চুক্তি নয়, কিন্তু মনে হচ্ছে যে 2 বছরের কোনো ভাড়া চুক্তি করছে তারা। এরপর 9 নভেম্বর বোর্ড সভা বসলো, একই দিনে সারসংক্ষেপ নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হলো, পরদিনই আইন মন্ত্রণালয় শেষ সিল মেরে দিল। 12 নভেম্বর অর্থনৈতিক উপদেষ্টা কমিটিতে অনুমোদনের সুপারিশ হলো, 16 নভেম্বর প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন পেল, একই দিনে লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দেওয়া হলো, আর সবশেষে 17 নভেম্বর চুক্তি স্বাক্ষরিত হলো। এমন গতিতে রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ বিদেশে তুলে দেওয়ার উদাহরণ সত্যি অনেক কম আছে। আইএফসির নিজের রিপোর্টে এই পুরো প্রক্রিয়ার জন্য 62 দিন সময় ধরা হয়েছিল, বাংলাদেশ তা শেষ করলো 13 দিনে। কি চমৎকার, তাই না? কি এখনো প্রশ্ন তুলবেন না? তোলার দরকার নেই মনে করছেন? কারা এর পেছনে আছে, কিভাবে এটি করা হলো? এখন কেউ যদি বলে যে এত দ্রুততার মধ্যে কোনো সমস্যা নেই, তাহলে সেই নিশ্চয়তা কোথায় যে সমস্যা আছে কি নেই? কোনো শর্ত জনসমক্ষে প্রকাশ করা হয়েছে কি? না, হয়নি। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আড়ালে কি আছে কেউ জানেন না। তারপরও সরকার দাবি করছে দেশের স্বার্থ বিরোধী কিছু নেই, কিন্তু এটা বলার যোগ্যতা তাদের কে দিল? যখন বিশেষজ্ঞ, অংশীজন, বন্দর ব্যবহারকারীরা আলোচনার টেবিলে কেউই যখন ছিলেন না, তখন কে নিশ্চয়তা দেবে যে কোন বাংলাদেশের স্বার্থ এখানে রক্ষা হয়েছে? এটা নতুন সমস্যা নয়, বাংলাদেশের আগে হয়েছে। কিন্তু জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের আগে তারা দেশে বিদেশে আদানি কিংবা জাইকার মতো চুক্তি নিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে আজকে যারা চুক্তিতে সই করেছেন, স্বয়ং অর্থ উপদেষ্টা, গভর্নর, দেবপ্রিয়গণ বলেছিলেন যে শেখ হাসিনার আমলে করা চুক্তিগুলো কোনো স্বচ্ছতা নেই, কেউ জানে না সেখানে কি আছে, সেসব চুক্তিতেই নাকি ছিল ভয়ঙ্কর সব শর্ত। কিন্তু এখন আপনারা ক্ষমতায়, আপনারা সবকিছু জানেন এসব চুক্তিতে কি ছিল কি নেই, কত দামে, কাদের মধ্যস্থতায় সব চুক্তি হয়েছিল, সবই জানেন। কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর তো সেসব চুক্তি বাতিল করেননি। কিন্তু এখন আপনারা কি জানেন যে সব চুক্তিতে কি আছে, কত দামে এই চুক্তি করা হয়েছিল, কাদের মধ্যস্থতায়, নৌ পরিবহন উপদেষ্টার যে ছেলে তার সঙ্গে জড়িত কিনা, আশিক চৌধুরী কত ভাগ পেল, লুৎফে সিদ্দিকী কত ভাগ পেল? আপনারা কি সব জানেন? জানেন না।
মানে কারা এই দেশীয় পার্টনার, কে কত টাকা এই চুক্তির ফলে কামিয়ে নিল, কিছুই জানেন না। বলা হয়েছিল শেখ হাসিনার আমলে করা সকল চুক্তি বাতিল করা হবে, কই কিছু তো বাতিল করা হয়নি। বরং ইউনূস মহাজনকে নাকে খত দিয়ে আদানিকে $300 মিলিয়ন বিল পরিশোধ করতে হয়েছে, না হলে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করত। তার মানে আদানি জাইকা শেখ হাসিনার আমলে করা কোনো চুক্তিতেই কোনো ত্রুটি বের করতে পারেনি এই জুলাই সন্ত্রাসীরা, না হলে তো সেগুলো বাতিল হতো। বাতিল তো করা হয়নি। আগে আলোচনা, প্রশ্ন, পর্যালোচনা কিছুই করছে না। শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছে আদালতে, আর মহাজনের বাকি কর্মকর্তারা সেই দিনই বাংলাদেশের বন্দরগুলোকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে। বাংলাদেশের বন্দর অবকাঠামোর সমস্যা বাস্তব, নাব্যতা কম, জেটি সংকট, লজিস্টিক ভিড়, কাস্টমস জটিল, এগুলো সমাধান করতে বিদেশি অপারেটর আসতেই পারে, কিন্তু বিদেশি অপারেটর কোনো জাদুর কাঠি নয়। তারা রাষ্ট্রের জায়গায় এসে নাব্যতা গভীর করতে পারবে না, জাতীয় আইন কাঠামো বদলাতে পারবে না, যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে পারবে না। তাহলে এত তাড়াহুড়ার মানে কি? এত তাড়াহুড়া করে কেন দেওয়া হলো? যেটা আরো আশ্চর্যের বিষয় হলো, একই দিনে বিকেলেই পানগাঁও টার্মিনালের চুক্তিও করা হলো। এখানে এমন তাড়াহুড়ার কি কারণ ছিল? কে এত তাগাদা দিল? বাংলাদেশের স্বার্থে সিদ্ধান্ত হলে স্বচ্ছতা লুকানোর দরকার ছিল। সবচেয়ে বড় কথা, এটা অবৈধ সরকার, নির্বাচিত কোনো সরকার নয়। তাহলে এই সরকার এইসব চুক্তি কি করে করে? এই সরকারের কি এখতিয়ার আছে এইসব চুক্তি করার? নেই। নির্বাচিত সরকার সেসব চুক্তি বাতিল করতে পারবে? তার মানে হচ্ছে বাংলাদেশ বিক্রি করার জন্যই তারা ক্ষমতায় বসেছিল। ইতিহাসের দিকে তাকালে বুঝতে পারি যে এ ধরনের কনসেশন চুক্তি ভুল হলে বিপদ অনেক বড় হয়। জিবুতির কথা মনে করি। জিবুতি নামে একটি দেশ আছে আফ্রিকাতে। জিবুতির ঘটনা বৈশ্বিক উদাহরণ। দুটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি কোম্পানিকে দেয়া হয়েছে, চুক্তি হয়ে গেছে। এই লক্ষ্যে এই চুক্তিটি হয়েছে গত সোমবার, অর্থাৎ 17 নভেম্বর, এবং এ নিয়ে এরপর থেকেই আলোচনা চলছে, নানান বিতর্ক হচ্ছে। বেছে 17 নভেম্বর এই চুক্তির সময় এবং তারিখ নির্ধারণ করা হয়েছে। মানে এদিন সকাল 10টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপিএম টার্মিনালসের সাথে চুক্তির সময় ঠিক করা হয়েছে। কোন দিন? যেদিন শেখ হাসিনার মামলার রায় হওয়ার শিডিউল চূড়ান্ত ছিল আগে থেকেই। তার মানে বোঝা যায় যে এটি ইচ্ছা করেই করা হয়েছে। দেশের জনগণের মনোযোগ থাকবে আইসিটির রায় কি হয় সেদিকে, আর এদিকে ফাঁকতালে সরকার বিদেশি দুটি কোম্পানির সঙ্গে দেশের দুটি বন্দরের দুটি টার্মিনাল দীর্ঘ সময়ের জন্য একটি চুক্তিতে যাবে, লিজ দিবে তারা। ডেনমার্কের কোম্পানি চট্টগ্রামের লালদিয়ার চরে নতুন একটি টার্মিনাল বানিয়ে সেটি পরিচালনা করবে। আর সুইজারল্যান্ডের কোম্পানি চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন, যেটি ঢাকার কাছে কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল, এটি তারা পরিচালনার দায়িত্ব পেয়েছে, অর্থাৎ এই চুক্তিটি হয়েছে। লালদিয়ায় টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের এপি মোলার মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। আর পিপিপির আওতায় এই টার্মিনাল নির্মাণে এই কোম্পানি প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। এছাড়া 22 বছরের জন্য পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে, এটা তৈরি হয়ে গেছে, দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক। এই কোম্পানি বিনিয়োগ করবে বলা হচ্ছে প্রায় 490 কোটি টাকা। চুক্তি সইয়ের পরপরই এটি নিয়ে উদ্বেগ শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। শুরুতেই বললাম, এটি নিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ নামে পরিচিত, এবং বাংলাদেশ জামাতে ইসলামী ও হেফাজতে ইসলাম। দুঃখজনক হলেও অন্য কোনো দলগতভাবে আর এটি নিয়ে কোনো কথা বলেনি। তবে দু একজন রাজনৈতিক নেতা এটি নিয়ে কথা বলেছেন, আর কমিউনিস্ট পার্টি কথা বলেছে। তো এই যে চুক্তিগুলো অস্বাভাবিকভাবে তাড়াহুড়ো করে করা হয়েছে, এই অভিযোগটি এখন জোরে সোরে উচ্চারিত হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আসলে তাড়াহুড়োর অভিযোগটি তোলার চেয়ে অভিযোগটা তোলা যেতে পারে যে সরকার কাজগুলো গোপনে করছে, কাউকে কিছু জানায়নি, কিছু জানাচ্ছে না, জানাতে চায় না, চুক্তির বিষয়গুলো সরকার প্রকাশ করতে চায় না। এই জন্যই প্রশ্ন যে এটা কি অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে? মানে তাদের তো অনেক দরকারি কাজ রয়েছে, দেশের আইন শৃঙ্খলা ঠিক করা, নানান কাজ রয়েছে তাদের, সেগুলো বাদ দিয়ে বিদেশিদের হাতে বন্দরের টার্মিনাল তুলে দেওয়ার পিছনে মানে ইউনূস সরকারের। কিংবা বাংলাদেশ আওয়ামী লীগকে যদি দেখেন, আজ থেকে 55 বছর আগের 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালের যে অবস্থায় উপনীত হয়েছিল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ, আজকে সেই অবস্থাতেই পতিত হয়েছে। 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে হয়েছিল ভারতের মাটিতে বসে। আজকেও ঠিক এমনই অবস্থা যে বাংলাদেশে ঘটনা ঘটছে, বিশেষ করে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একপাক্ষিকভাবে
বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এবং নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বাংলাদেশের মাটি থেকে কিছুই করা যাচ্ছে না। দখলদার জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে দখল করে রেখেছে, যার দরুন বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বসে মিটিং করতে হচ্ছে। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল যেদিন রায় হলো ঠিক সেদিন কলকাতায় বসে মিটিং করেছেন। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। তবে কলকাতায় কোথায় কোন ঠিকানায় এই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি। সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন একজন নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন, 5ই আগস্টের পর থেকেই এটা নির্ধারণ করে রাখা হয়েছিল। হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ওদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট দেওয়ার জন্য খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন। সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। 2024 সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে। ওবায়দুল কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন। তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে। তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন, এতে আমি বিস্মিত নই। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে। এই রিপোর্টে আরও বলা হয়, পাকিস্তানের কাছ থেকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা, এই জন্যই তার বিরুদ্ধে এই প্রতিশোধ। কেন্দ্রীয় কমিটির এক নেতা আরও বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে